প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা সকলে ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজও আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের আলোচনা করব। নবম অধ্যায়ের উপর আজকে আমার লেকচার নাম হচ্ছে 4। ইতিপূর্বে আরও 3টি লেকচার হয়েছে, আশা করছি তোমরা সেই লেকচারগুলো দেখেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ কি? স্থির তরঙ্গ বলতে আমরা এখানে বুঝতেছি যে তরঙ্গটা স্থির। হ্যাঁ, একাংশে তরঙ্গটা স্থির বলা হয়। এইভাবে স্থির বলা হয় যে যে মাধ্যম তরঙ্গ সঞ্চালিত হবে সে মাধ্যমটা স্থির, অর্থাৎ সে মাধ্যমটা একটা নির্দিষ্ট অংশ থাকবে। হ্যাঁ, যে মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হবে সেইটা হবে একটা সীমিত মাধ্যম, সীমিত অংশ। এই সীমিত অংশের মধ্যে দুটি অগ্রগামী তরঙ্গ পরস্পরের বিপরীত দিক থেকে আপাতিত হবে। হ্যাঁ, পরস্পরের বিপরীত দিক থেকে আপাতিত হয়ে তারা উপরিপাতন ঘটাবে। উপরিপাতনের ফলে একটি লব্ধি তরঙ্গ তৈরি করবে। এই যে দুটি তরঙ্গ পরস্পরের বিপরীত দিক থেকে আপাতিত হলো, এই আপাতিত তরঙ্গগুলো দুটিরই তরঙ্গ দৈর্ঘ্য একই হবে, কম্পাঙ্ক একই হবে, আবার বিস্তারও একই হবে। এরা পরস্পরের বিপরীত দিক থেকে আপাতিত হয়ে উপরিপাতন ঘটাবে। উপরিপাতন ঘটিয়ে একটি লব্ধি তরঙ্গ তৈরি করবে। এই লব্ধি তরঙ্গকেই বলা হবে স্থির তরঙ্গ। যেমন দেখা যাক কীরকম। মনে করো এটা হচ্ছে, আমি একটা মাধ্যম আগে করব। আমি একটি মাধ্যম কল্পনা করলাম বা ধরে নিলাম যে মাধ্যমের অঞ্চল একটা নির্দিষ্ট থাকবে, সীমাবদ্ধ অঞ্চল থাকবে। এই সীমাবদ্ধ অঞ্চলে ধনাত্মক x অক্ষ নিশ্চয়ই দিকে, তো ধনাত্মক x অক্ষের দিকে একটি তরঙ্গ আপাতিত হবে। হ্যাঁ, তাহলে ধনাত্মক x অক্ষের দিকে একটি তরঙ্গ আপাতিত হলো। এই তরঙ্গের বিস্তার হচ্ছে a। হ্যাঁ, বিস্তার হচ্ছে a। আবার এই তরঙ্গ দৈর্ঘ্য যদি বলি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কোথায় থেকে? এখান থেকে আমরা যদি চিন্তা করি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। আবার কম্পাঙ্ক হিসাবে যদি বলি তার কম্পাঙ্ক হচ্ছে f। হ্যাঁ, তো আবার আরেকটি তরঙ্গ ঋণাত্মক x অক্ষের দিকে, হ্যাঁ ঋণাত্মক x অক্ষের দিকে, এটা ধনাত্মক x অক্ষের দিকে গেছে, এটা হবে ঋণাত্মক x অক্ষের দিকে। অপর আরেকটি তরঙ্গ একই বিস্তার, একই কম্পাঙ্ক এবং একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অপর আরেকটি তরঙ্গ আমার এখানে এর উপরে আপাতিত হলো। তবে এটা হলো বিপরীত দিক থেকে। এই আপাতিত হওয়ার তরঙ্গটা হচ্ছে আগের তরঙ্গের যেদিকে ছিল তার বিপরীত দিকে। তো এই বিপরীত দিকে আপাতিত হওয়ার পরে তাদের মধ্যে একটি লব্ধি তরঙ্গ তৈরি হয়েছে। হবে। এই লব্ধি তরঙ্গগুলোর মধ্যে দেখা যাবে যে কোথাও তাদের বিস্তার যৌথ, দুটো মিলে একটা বিস্তার তৈরি হবে। হ্যাঁ, দুইটা তরঙ্গ মিলে একটি বিস্তার তৈরি হবে। আর এই বিস্তারটা হবে পূর্বে যে তরঙ্গ ছিল সেই তরঙ্গের দ্বিগুণ। হ্যাঁ, এই লব্ধি তরঙ্গের যে বিস্তারটা হবে পূর্বের তরঙ্গের দ্বিগুণ হবে। আবার এই তরঙ্গগুলো দেখা যাচ্ছে যে কোথাও দেখা গেল যে এখানে বিপরীত দশা মিলিত হয়েছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে সমদশা মিলিত হয়েছে, এখানে বিপরীত দশা মিলিত হয়েছে, সমদশা মিলিত হয়েছে, বিপরীত দশা মিলিত হয়েছে। এই সমদশা বিপরীত দশা মিলিত হওয়ার ফলে তাদের মধ্যে দেখা যাবে যে একটা লব্ধি বিস্তার বেড়ে যাবে। আর যেখানে লব্ধি বিস্তার বেড়ে গেল সেখানে সুস্পন্দন বিন্দু, মানে জোরে শব্দ শোনা যাবে। আবার যেখানে বিস্তার শূন্য হয়ে যাবে, যেমন দেখো এখানে আমরা যদি বলি যে এই বিন্দুগুলো যেমন A, B, C, D, এই বিন্দুগুলো আমরা বলতে পারি হলো সুস্পন্দন বিন্দু। অর্থাৎ এখানে জোরালো শব্দ শোনা যাবে, এই অংশে জোরালো শব্দ শোনা যাবে। আবার এখানে যে বিন্দুগুলো রয়েছে, হ্যাঁ, এই বিন্দুগুলোকে আমরা যদি N1, হ্যাঁ N2, N3
এভাবে যদি মেনশন করি তাহলে এই বিন্দুগুলিকে আমরা বলবো হলো নিস্পন্দন বিন্দু, যেখানে শব্দ জোরালোভাবে শোনা যাবে না, মানে কোনো শব্দ শোনা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা স্থির তরঙ্গের মধ্যে আমি আবার বলতে পারি কী রকম স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ দুটি অগ্রগামী তরঙ্গ যাদের কম্পাঙ্ক, বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্য সমান, এরূপ দুটি অগ্রগামী তরঙ্গ পরস্পরের বিপরীত দিক থেকে আপাতিত হয়ে উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গ তৈরি করে তাকে স্থির তরঙ্গ বলে। কি বলছে কথা, আবার আমি রিপিট করছি। হ্যাঁ, একই তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও বিস্তার বিশিষ্ট দুটি অগ্রগামী তরঙ্গ পরস্পরের বিপরীত দিক থেকে আপাতিত হয়ে একটি সীমিত অঞ্চলে উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হয় তাকে বলা হয় স্থির তরঙ্গ। হ্যাঁ, তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হিসেবে আমরা নিয়েছি কি এখানে, যে স্থির তরঙ্গ। এই স্থির তরঙ্গের মধ্যে আমরা তার লব্ধি তরঙ্গ যে তৈরি হয়েছে, এই লব্ধি তরঙ্গটা আমরা বের করতে চাই। যে লব্ধি তরঙ্গ কি, যে এখানে আমার একটি তরঙ্গ গিয়েছে হলো ধনাত্মক x অক্ষ বরাবর। তাহলে ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রগামী তরঙ্গের সরণের সমীকরণ y1 ইকুয়াল a sin 2π/λ vt মাইনাস x। এটা ধনাত্মক x অক্ষ বরাবর একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আবার ঋণাত্মক x অক্ষ বরাবর একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে a sin 2π/λ vt প্লাস x। এটা তোমাদের আগে আলোচনা করা হয়েছে, আমি ইতিপূর্বে লেকচারগুলোতে বলেছি যে ধনাত্মক x অক্ষের দিকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটা সাধারণ সমীকরণ হলো এটা। আবার ঋণাত্মক x অক্ষের দিকে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ হচ্ছে এটা। তো এই দুইটার সমীকরণে যখন উপরিপাতন ঘটবে, উপরিপাতনের ফলে আমরা এখানে পাবো y ইকুয়াল y1 প্লাস y2। এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই এখানে, যে a sin 2π/λ vt মাইনাস x প্লাস এখানে y2 সমান আমরা লিখতে পারি হলো a sin 2π/λ vt প্লাস x। এবার দুটোর মধ্যে আমার মিল রয়েছে কি, মিল রয়েছে হলো a। আমি এটাকে কমন নিয়ে নিলাম। এটাকে যদি আমি কমন নিই তাহলে আমি এখানে কি লিখতে পারি হলো sin 2π/λ, হ্যাঁ, vt আমি এই প্লাসটাকে আমি আগে নিয়ে আসছি, vt প্লাস x, আর এখানে থাকছে হলো sin 2π/λ vt মাইনাস x। ঠিক আছে, বুঝতে পারছি, শুধু আমি এটাকে কমন নিয়ে আসলাম। তো এবার আমার একটা ফর্মুলা আমি ফেলতে পারি। আমি যদি সাইনের এই অংশটাকে আমি যদি সি ধরি, সাইনের এই অংশটাকে আমি যদি ডি ধরি, তাহলে আমার এখানে আসছে সাইন সি প্লাস সাইন ডি। আমি ধরতে পারি এই অংশটাকে আমি যদি, এটা তো এই অংশটা তো মিল রয়েছে, এটাকে বাদ দিয়ে এই অংশটা আমার ব্যতিক্রম রয়েছে। তো এই অংশটাকে আমরা ধরলাম হলো এটা হচ্ছে আমার সি, আর এই অংশটা হচ্ছে ডি। তাহলে আমরা সূত্র জানি, কি সূত্র, যে সাইন সি প্লাস সাইন ডি এটার সমান হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আমার এরকম একটি সূত্র আমাদের গণিতে রয়েছে, আমরা এই সূত্রটা অবশ্যই জানি। তো এই সূত্র নিয়ে যদি আমি লিখতে যাই তাহলে আমার এখানে আসছে হলো, এখানে তো এ থাকলো, তারপরে এখানে ফর্মুলা 2 আসবে, ফর্মুলা 2 পরে আসছে হলো সাইন 2π/λ, এরপরে আসছে সি প্লাস ডি, সি হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভিটি প্লাস এক্স, হ্যাঁ, এই অংশটাকে আমার সি প্লাস ডি হচ্ছে ভিটি মাইনাস এক্স বাই হচ্ছে 2। তাহলে আমি কি পেয়ে গেলাম, সাইন সি প্লাস ডি, আবার কি আসছে এখানে কস
টু পাই বাই ল্যামডা, সি কি ছিল ভিটি প্লাস এক্স মাইনাস ভিটি প্লাস এক্স বাই 2। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আবার রিপিট করছি, আমি এটাকে ফর্মুলা ফেলার জন্য আমি এই অংশটাকে সি ধরেছি, এই অংশটাকে ডি ধরেছি। তো সি এবং ডি তার মানে কি সাইন সি সাইন ডি, এই সাইন সি সাইন ডি সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে আমি এখানে ফর্মুলা 2 নিয়ে আসলাম, সাইন 2 পাই বাই ল্যামডা, এটা রইল কমন, আর এখানে আমি লিখলাম হলো সি ভিটি প্লাস এক্স সূত্রের প্লাস, আবার ভিটি মাইনাস এক্স, হ্যাঁ, আবার কস 2 পাই বাই ল্যামডা, এটা আমার কমন হিসেবে রেখে দিলাম। আর এখানে সি ছিল কি বিটি প্লাস এক্স, তাহলে বিটি প্লাস এক্স, হ্যাঁ, বিটি প্লাস এক্স, আর মাইনাস, হ্যাঁ মাইনাস কি আসছে এখানে, যে বিটি মাইনাস ছিল এখানে, এটা আমার প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আমি যদি এটাকে যদি আমি একটু ক্যান্সেলিং করি, তাহলে দেখা যায় কি পাওয়া যাবে, এখানে হচ্ছে 2a সাইন, এখান থেকে এক্স এক্স কাটা যাবে, থাকবে হলো 2vt। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো 2 পাই বাই ল্যামডা, আর এখানে 2vt বাই হচ্ছে 2, আর এখানে পাচ্ছি হলো cos 2 পাই বাই ল্যামডা, এখানে থাকছে হলো ভিটি ভিটি কাটা যাচ্ছে, থাকছে হলো 2x বাই 2, আমরা এরকম পাচ্ছি। ঠিক আছে, তো এখন এই 2 কাটা যাবে, এখানকার 2 কাটা যাবে, কাটা যাওয়ার পরে আমাদের কি থাকছে খেয়াল করো, আমরা এখানে পাচ্ছি হলো y ইকুয়াল 2a সাইন 2 পাই বাই ল্যামডা, আর এখানে থাকছে হলো শুধু বিটি, হ্যাঁ, আর cos 2 পাই বাই ল্যামডা, আর এখানে থাকছে হলো শুধু x। এবার আমরা এখান থেকে লিখতে পারি হলো এরকম যে 2a cos 2 পাই বাই ল্যামডা x, তারপরে হচ্ছে আমার এখানে সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি। খেয়াল করো আমি কি করেছি, এখানে 2a রইল, আর আমি এখান থেকে cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, আর এখান থেকে সাইন 2 পাই বাই ল্যামডা, আর এখানে বিটি আমি রেখে দিলাম। তো এবার আমি যদি এই অংশটাকে, এটাকে আমি যদি ক্যাপিটাল এ ধরি, তাহলে আমার এখানে দাঁড়ালো হলো সাইন 2 পাই বাই ল্যামডা, আর আমার এখানে রইল হলো ভিটি। হ্যাঁ, তাহলে এখানে এ হচ্ছে, এই এ হচ্ছে এ সমান কি ধরলাম আমি, যে এখানে যেখানে ক্যাপিটাল এ সমান হচ্ছে 2a cos 2 পাই বাই ল্যামডা এক্স, হ্যাঁ, এটা সমান হচ্ছে স্থির তরঙ্গের বিস্তার, তরঙ্গের বিস্তার। তাহলে ফাইনালি আমি কি পেলাম, ফাইনালি আমি এখানে পেলাম হলো যে y ইকুয়াল a সাইন 2 পাই ল্যামডা ভিটি, এটা হচ্ছে আমার স্থির তরঙ্গের লব্ধির সমীকরণ, স্থির তরঙ্গের সমীকরণ বা স্থির তরঙ্গের সমীকরণ। তো এটা স্থির তরঙ্গের, কেন স্থির তরঙ্গের সমীকরণ, আমরা কেন এটাকে স্থির তরঙ্গের সমীকরণ বলবো, আমরা যদি খেয়াল করো এখানে লক্ষ্য করো যে দশাটা হচ্ছে ভিটি এর অপেক্ষক, দশা হচ্ছে এটা বিটি এর অপেক্ষক, হ্যাঁ, এই দশাটা যদি বিটি অপেক্ষক না হয়ে ভিটি প্লাস মাইনাস এক্স এর অপেক্ষক হতো, এটার অপেক্ষক হতো, দশাটা যদি বিটি প্লাস মাইনাস প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, এক্স এর অপেক্ষক থাকতো, তখন সেটাকে আমরা অগ্রামী তরঙ্গ হিসাবে বলতে পারতাম। যেহেতু এটা বিটি এর অপেক্ষক, হ্যাঁ, সেহেতু আমরা এটাকে বলতে পারি এটা একটা স্থির তরঙ্গ। এই স্থির তরঙ্গের এ হচ্ছে বিস্তার, আর এর সমান আমরা ধরেছি হলো 2 স্মল a cos 2 পাই বাই ল্যামডা এক্স, এটা সমান ধরেছি আমরা বিস্তার। তো এই বিস্তার থেকে
এখন আমরা আরও কিছু শর্ত নিরূপণ করব। আমি তোমাদের ইতিপূর্বে বলেছি যে স্থির তরঙ্গের মধ্যে সুস্পন্দন বিন্দু তৈরি হয়। সুস্পন্দন বিন্দু তৈরি হয়, অর্থাৎ যে বিন্দুগুলোতে শব্দ জোরালোভাবে শোনা যায়। তো যে বিন্দুগুলোতে শব্দ জোরালোভাবে শোনা যায় সেই বিন্দুগুলো দূরত্ব কত, সেই দূরত্বটা আমরা বের করতে চাই। ঠিক আছে, চলো তাহলে আমাকে এই দূরত্ব বের করার জন্য মনে রাখতে হবে যে স্থির তরঙ্গের বিস্তার কি ছিল। অবশ্যই আমাদের মনে আছে স্থির তরঙ্গের বিস্তার। স্থির তরঙ্গের বিস্তার হচ্ছে এ, ক্যাপিটাল এ সমান হচ্ছে 2a cos 2π/λ × x। ওকে, তো আমরা এখন নিরূপণ করব হলো সুস্পন্দন বিন্দুর দূরত্ব। সুস্পন্দন বিন্দু কাকে বলে? সুস্পন্দন বিন্দু হচ্ছে যে স্থির তরঙ্গের যে বিন্দুগুলোতে তরঙ্গগুলো সমদশায় মিলিত হয়ে জোরালো শব্দ তৈরি করে, সেই বিন্দুগুলিকে আমরা বলি হলো সুস্পন্দন বিন্দু। তো এই সুস্পন্দন বিন্দুর শর্ত যদি আমরা বলি, সুস্পন্দন বিন্দু। তো এই সুস্পন্দন বিন্দুর জন্য আমরা জানি যে যে সকল বিন্দুতে বিস্তার সর্বাধিক হবে, স্থির তরঙ্গের যে বিন্দুগুলোতে বিস্তার সর্বাধিক হবে সেই বিন্দুগুলিতে সুস্পন্দন বিন্দু তৈরি হবে। তাহলে বিস্তার সর্বাধিক হওয়ার এর অর্থ হচ্ছে যে এই এ সমান হবে +-2a। বিস্তার সর্বাধিক হওয়া অর্থ হচ্ছে এ হতে হবে +-2a। তো এখন এই এ সমান কি ছিল? এই এ সমান ছিল হলো আমাদের আগে জানা ছিল যে 2 small a cos 2π/λ × x ইকুয়াল আমরা এখানে পাচ্ছি হলো +-2a। এখন 2a যদি ক্যান্সেল করে দেই, ফাইনালি আমরা এখানে পাচ্ছি হলো যে cos 2π/λ x ইকুয়াল +-1। এবার চিন্তা করি যে cos কত ডিগ্রির মান? হ্যাঁ, +-1 হয়। আমরা যদি হিসাব করতে যাই, হিসাব করলে আমরা এরকম পাবো cos 0 ডিগ্রির মান হচ্ছে +1, আবার cos π এর মান হচ্ছে -1। তো একইভাবে আমরা এখানে যে cos π 2π আবার cos 3π ইত্যাদি বিন্দুগুলিতে আমরা এখানে +-1 পেয়ে থাকি, যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এখানে এই পাশে cos আছে, এই পাশে cos আছে, তাহলে cosগুলিকে আমরা বাদ দিয়ে আমরা এখানে লিখতে পারি হলো যে 2π/λ × x ইকুয়াল 0π, আবার এখানে হচ্ছে 2π, আবার এখানে হচ্ছে 3π ইত্যাদি ইত্যাদি। তো এখন এখান থেকে যদি আমি পাই যদি কেটে দিই, অর্থাৎ আমি এক্সকে যদি ফ্রি করি, তাহলে আমরা কি লিখতে পারি? খেয়াল করি, পাই কাটা, তাই না? আর আমার এখানে কি থাকবে? এটা যদি উল্টে যায়, এই পাশে যখন এটা ভাগ আছে গুণ হয়ে যাবে, এটা গুণ আছে এটা ভাগ হয়ে যাবে। তার মানে এক্স হচ্ছে প্রথম ক্ষেত্রে এটা 0 হবে, 0 সাথে গুণ ভাগ যাই করি না কেন সেটা 0 হয়ে যাবে। এবার এটার সাথে যদি আমি এখানে এটা ভাগ আছে, এই পাশে গুণ হয়ে গেলে ল্যামডা, আর 2 গুণ আছে এখানে হয়ে যাবে ভাগ। তারপরে আমি এখানে কি পেলাম? λ/2, আর এটা ক্ষেত্রে λ/2 পেলাম, পাই কাটা। হ্যাঁ, তাহলে এখানে কি পাবো আমরা? এখানে আমরা পাবো হলো শুধু যে আমি যদি এখানে এই করি 2π কাটা, তাহলে আমার থাকলো হলো শুধু ল্যামডা। তাহলে আমি এখানে ল্যামডাটা গুণ আছে, উপরে যে ভাগ আছে গুণ হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমাদের কি আসে একটু খেয়াল করো। আমার এখানে আসবে হলো আমার এখানে পাই কাটা গেল, পাই যদি কাটা যায় তাহলে আমার এখানে থাকলে হলো ল্যামডা, তার মানে হচ্ছে 3λ/2 ইত্যাদি। এখন এখানে যদি আমরা এরকম করে থাকি, হ্যাঁ, এখান থেকে যদি আমরা লিখি যে 2λ/4 কাটাকাটি করলে কি থাকছে? λ/2 থাকছে। আবার এখানে যদি লিখি এরকম যে 4λ/4 লিখতে পারি, 4 কাটা গেলে ল্যামডা থাকছে। আবার যদি আমরা এখানে 6λ/4 কাটাকাটি করলে কত থাকে? 3, আর এখানে 2 থাকে ইত্যাদি আমরা এখানে লিখতে পারি। লেখার পরে ফাইনালি আমি এখানে
এরকম আনতে পারি যে ল্যামডা এখানে আমি কি পাচ্ছি 0 2 হ্যাঁ 4 6, তাহলে আমি জোড় সংখ্যা পাচ্ছি। তো জোড় সংখ্যা পাচ্ছি, কার জোড়? আমি জোড় সংখ্যা যদি লিখি তাহলে জোড় সংখ্যাকে কীভাবে লিখব? যে 2n আর এখানে আমরা পেলাম হলো λ/4, যেখানে n ইকুয়াল হচ্ছে 0 1 2 3 ইত্যাদি। এখন যদি আমি বলি যে এখানে যে x এর মান যদি λ/4 এর জোড় গুণিতক হয়, λ/4 এর জোড় গুণিতক হয় যে সকল বিন্দুতে, সেই সকল বিন্দুতে আমার স্থির তরঙ্গ সুস্পন্দন বিন্দু পাওয়া যাবে। হ্যাঁ, যে সেই সকল বিন্দুতে আমার সুস্পন্দন বিন্দু পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে আমি কি পাচ্ছি যে x এর মান যদি λ/4 এর জোড় গুণিতক হয়, λ/4 এর জোড় গুণিতক হলে যে সকল বিন্দুতে হবে সেই সকল বিন্দুতে সুস্পন্দন বিন্দু পাওয়া যাবে। তাহলে আমি সুস্পন্দন বিন্দু আমি শর্ত পেয়ে গেলাম। ওকে, এবার আসি আমরা নিস্পন্দন বিন্দুর শর্ত। নিস্পন্দন বিন্দুর শর্তটা কি হবে? আচ্ছা, তাহলে আমাদের এখানে এইটা মনে রাখতে হবে। সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে এই অংশটা আমার একটু মনে রাখতে হচ্ছে। তো এবার আসি নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে। তো নিস্পন্দন বিন্দু ওই সকল বিন্দু জায়গায় তৈরি হবে, নিস্পন্দন বিন্দু ওই সকল জায়গায় তৈরি হবে যেখানে বিস্তার শূন্য হবে, নিস্পন্দন বিন্দু ওই সকল জায়গায় তৈরি হবে যেখানে বিস্তার শূন্য হবে। তো বিস্তার যদি শূন্য হয় তাহলে আমরা এখানে লিখতে পারি হলো, এটা তো আমার শূন্য হয়ে গেল, তাহলে আমি এখানে 2a cos 2π/λx = 0 দিলাম। তো এটা যদি আমার এপাশে হয়ে যায়, এপাশে যদি আসে তাহলে আমার এটা হয়ে যাবে হলো 0। আমি যদি 0কে 2a দিয়ে ভাগ করি তাহলে সেটা 0 হয়ে যাবে। এখন cos কত ডিগ্রির মান 0, আমি সেটাকে হিসাব করব। cos কত ডিগ্রির মান 0 হবে সেটা আমরা হিসাব করে এখানে বের করতে চাই। হ্যাঁ, বলো কত ডিগ্রি মান হবে cos π/2 এর মান 0। হ্যাঁ, অর্থাৎ cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। আবার একইভাবে যদি হিসাব করতে যাই, cos কত হবে 3π/2 এর মান 0। আবার cos 5π/2 এর মান 0 ইত্যাদি আমরা মানগুলো পেয়ে থাকবো। আগের মতো যে আগে আমরা যা করেছি, যে আমি এখানে x এর মান বের করতে চাই, x এর মান যদি বের করতে চাই, আবার আমি এখান থেকে cos গুলো বাদ দিতে চাই, তাহলে আমি বাদ দিয়ে আমি লিখতে পারি হলো যে 2π/λ x ইকুয়াল, এখানে আমার cos বাদ যাবে, তার মানে π/2 থাকবে এখানে, π/2 3π/2 আর এখানে হচ্ছে 5π/2 ইত্যাদি। এবার এখান থেকে আমরা পাই কেটে দিতে পারি, পাই দুই দিক থেকে কেটে যাবে, আর 2 যে এদিকে ভাগ হয়ে যাবে, ল্যামডার উপরে উঠে যাবে, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি হলো যে x ইকুয়াল, খেয়াল করো, ল্যামডা এই পাই কেটে যাবে, 2 গুণ আছে ভাগ হয়ে যাবে, ল্যামডা ভাগ আছে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা লিখবো হলো λ/4। আবার বলছি, ল্যামডা ভাগ আছে এই পাশে যখন যাবে তখন গুণ হয়ে যাবে, তার মানে উপরে উঠে গেল। 2 গুণ আছে এই পাশে যখন যাবে তখন ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে আগে 2 আছে আর এখানে 2, তো 4 হলো। আবার এখানে একই বিষয় যে 3λ/4, আবার লিখতে পারি হলো 5λ/4 ইত্যাদি। এবার যদি আমি এখানে শর্ত নিরূপণ করি, শর্ত নিরূপণ করলে আমরা কি পাচ্ছি খেয়াল করো, 1 3 5, 1 3 5, তার মানে কি বেজোড়। তাহলে আমরা বিজোড় যদি হয় তাহলে আমরা এখানে বিজোড় হিসাবে কি আনতে পারি যে 2n+1, আর আমরা এখানে পেলাম হলো λ/4, যেখানে n ইকুয়াল হচ্ছে 0 1 2 3 ইত্যাদি। এখন আমি বলতে পারি যে স্থির তরঙ্গের যে সকল বিন্দুতে x এর মান λ/4 এর বিজোড় গুণিতক হবে সেই সকল বিন্দুতে নিস্পন্দন বিন্দু তৈরি হবে, অর্থাৎ সেখানে কোনো শব্দ শোনা যাবে না। হ্যাঁ, স্থির তরঙ্গের উপর যে সকল বিন্দুতে
তরঙ্গ λ/4 এর বিজোড় গুণিতক পাওয়া যাবে, এক্স এর মান বিজোড় গুণিতক আকারে পাওয়া যাবে, সেই সকল বিন্দুতে নিস্পন্দন বিন্দু তৈরি হবে, অর্থাৎ কোনো শব্দ শোনা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা সুস্পন্দন বিন্দু শর্ত পেয়ে গেলাম, নিস্পন্দন বিন্দু শর্ত পেয়ে গেলাম। তো এখন আমরা এখান থেকে পরপর দুটি সুস্পন্দন অথবা পরপর দুটি নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি খেয়াল করি। আমার কি আগে মনে আছে যে সুস্পন্দন বিন্দুর শর্তের মধ্যে কি ছিল এক্স এর মান? হ্যাঁ, আমি আবার এখানে একটু লিখছি, আবার একটু লিখে আমি তোমাদের ক্লিয়ার করতে চাচ্ছি। আমার ছিল যে সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে এক্স ইকুয়াল ছিল 2n λ/4। আবার নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে আমরা এক্স পেয়েছি, এটা সুস্পন্দন বিন্দুর আমি x1 দিলাম এখন। আবার নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে যদি এক্স আমরা লিখি তাহলে লিখতে পারি হলো যে 2n + 1 λ/4। এরকম শর্ত আমি তোমাদের দিয়েছিলাম। তো আমি এখন বলছি যে যদি n এর মান 0 হয়, n এর মান যদি 0 হয় তাহলে আমি এখান থেকে কি পাবো, যে n ইকুয়াল 0 হলে আমি পাচ্ছি হলো যে n ইকুয়াল 0 হলে আমি কি পাবো, আমি এখানে x0 দিয়ে দিলাম। হ্যাঁ, দুটো আমি x হিসেবে রাখলাম, এটা x0। হ্যাঁ, তো x0 হলে আমার কি আসবে, এটা 0 হয়ে গেল, তাহলে আমার টোটাল x এর মানটা 0 চলে আসলো, তাই তো? তাহলে এটার x0, এটার মধ্যে যদি আমি 0 বসাই তাহলে আমার এখানে 0 কি আসবে x এর মান। এখানে এটা হচ্ছে আমার সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে, আর সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে x এর মান হচ্ছে এটা, যখন আমি n ইকুয়াল 0 ধরলাম। হ্যাঁ, আবার নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে আমি যদি এখানে n ইকুয়াল 0 ধরি তাহলে আমার এখানে আসবে হলো যে x ইকুয়াল আসবে হলো λ/4। এটা পেলাম হলো কি সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে, আর এটা হচ্ছে নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে। তাহলে আমি দুটোর ক্ষেত্রে তো আমি 0 ধরলাম, তাহলে একটি সুস্পন্দন এবং একটি নিস্পন্দন পেলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই একটি সুস্পন্দন একটি নিস্পন্দন বিন্দু, অর্থাৎ কোনটা, এই সুস্পন্দন এবং একটি নিস্পন্দন, এই দুটা বিন্দুর মধ্যে পার্থক্য মানে দূরত্ব যদি আমি বলি তো পার্থক্য হচ্ছে যে এখানে আমরা দুটোর মধ্যে পার্থক্য কি পাইছি, λ/4। তাহলে আমরা দুটোর মধ্যে পার্থক্য লিখতে পারি λ/4 - 0, তার মানে হচ্ছে λ/4। এই কথাই আমি তোমাদের বলছি যে একটি সুস্পন্দন ও একটি নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4। ঠিক আছে, এখন পরপর দুটি সুস্পন্দন বা পরপর দুটি নিস্পন্দন বিন্দু যদি আমি বিবেচনা করি, পরপর দুটি সুস্পন্দন অথবা পরপর দুটি নিস্পন্দন বিন্দু যদি আমি চিন্তা করি তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা একটু খেয়াল করো। আমি প্রথম তো আমি পেয়েছি যে এখানে প্রথম পেয়েছিলাম 0, পরেরটা আমি যদি 1 ধরি, 1 ধরলে কি আসে, 1 ধরলে এখানে আসবে হলো 2 λ/4। 2 λ/4 মানে হচ্ছে λ/2। তাহলে এটা কি পেলাম, দুটা সুস্পন্দন বিন্দু পেলাম। একইভাবে দুটো নিস্পন্দন বিন্দু যদি চিন্তা করি, আমি এখানে 0 ক্ষেত্রে আমি কি পেয়েছি, λ/4। আবার যদি আমি 1 ধরি, 1 ধরলে কত আসছে, 1 ধরলে আসছে হলো 2 আর 1 3, তাহলে 3 λ/4। এখন আমি বলতে চাচ্ছি যে পরপর দুটি সুস্পন্দন এবং পরপর দুটি নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। এখন আমি এই দুইটার মধ্যে পার্থক্য যদি বলি, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে λ/2। আবার এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটার মধ্যে পার্থক্য যদি আমরা করি, খেয়াল করে দেখো, এই দুইটা থেকে যদি পার্থক্য করি এখানে আমরা যা পাবো হলো λ/2। তাহলে আমি এখানে বলতে পারি যে একটি সুস্পন্দন এবং একটি নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পরপর দুটি সুস্পন্দন বা পরপর দুটি নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। ওকে, তো এই পর্যন্ত তোমরা বিষয়গুলো আরেকটু প্র্যাকটিস করো বাসায়। হ্যাঁ, আশা করছি তোমরা বুঝতে পারবে এবং উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।